বন্ধুগণ, আজ ঐতিহাসিক 22শে জুন ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। নেতাজি সুভাষচন্দ্র বোস বোম্বাই শহরে 1939 সালে ফরওয়ার্ড ব্লক দলের প্রতিষ্ঠা করেন এবং নাগপুর শহরে 1940 সালে 18 থেকে 20শে জুন সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে ফরওয়ার্ড ব্লকের গঠনতন্ত্র এবং আগামী দিনের কর্মসূচি নির্ণয় করেন। দলের প্রথম সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র এবং সাধারণ সম্পাদক ছিলেন হরিবিষ্ণু কামাত। দলকে সংগঠিত করতে সুভাষচন্দ্র দেশের সকল দেশপ্রেমিক, বামপন্থী, প্রগতিশীল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত ছিল যে কোনো মূল্যে সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের সকল সম্পদের উপর রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠা করা, অর্থাৎ সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, যা দেশের জনগণের কল্যাণে, দেশের জনগণের হাতে দেশের সকল ক্ষমতা ও দেশের সকল সম্পদের অধিকারকে প্রতিষ্ঠা করবে। সংগঠন ও আন্দোলন প্রসঙ্গে সুভাষচন্দ্রের মত ছিল, সংগঠন ও আন্দোলন আন্তঃপ্রেরণা থেকেই তার বৃদ্ধি ঘটে এবং প্রগতিকে অব্যাহত রাখার জন্যই প্রতিটি পর্যায়ে সে নতুন নতুন শাখা প্রশাখা বিস্তার করে। আর শাখা প্রশাখা বিস্তারের কাজ বন্ধ হলেই বুঝতে হবে যে আন্দোলনের অবক্ষয় অথবা মৃত্যু পথে সে এগিয়ে চলেছে। যে জমিতে আন্দোলনের জন্ম, সেই জমি থেকেই সে তার প্রাণরস আহরণ করে বটে, তবে বাইরে থেকেও সে করে, যেমন আবহাওয়া, পারিপার্শ্বিক পরিস্থিতি ইত্যাদি থেকেও সে তার পুষ্টি ঘটায়। আন্দোলনের মধ্য দিয়ে জীবনী শক্তি থাকা সত্ত্বেও দক্ষিণপন্থীদের হাতে পড়ে যখন আন্দোলনের প্রধান স্রোতধারা শুকিয়ে আসতে থাকে, বামপন্থীরাই তখন সেই আন্দোলনের প্রধান স্রোতধারায় পরিণত হয়। এই বিবর্তনকে সুভাষচন্দ্র তার দার্শনিক ভাবনায় ব্যাখ্যা করেছেন। ক্রিয়া অর্থাৎ থিসিস থেকেই সৃষ্টি হয় প্রতিক্রিয়া অর্থাৎ অ্যান্টিথিসিস, এবং এই দুয়ের দ্বন্দ্ব থেকেই সৃষ্টি হয় সমন্বয় অর্থাৎ সিনথেসিস। এটাই ফরওয়ার্ড ব্লকের দার্শনিক ভাবনার মূল তত্ত্ব। 1941 সালে কাবুলে অবস্থানকালে সুভাষচন্দ্র যে প্রবন্ধটি লিখেছিলেন, তাতেই তিনি ভারতের বাম সংহতি ও ফরওয়ার্ড ব্লকের দায়িত্ব, কর্তব্য এবং ভারতবর্ষের সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের পথ ও ভূমিকার কথা ব্যাখ্যা করেছে, যা ইতিহাসে কাবুল থিসিস নামে খ্যাত। দল হিসেবে ফরওয়ার্ড ব্লকের সদস্য ও কর্মীদের দায়িত্ব সম্পর্কে সুভাষচন্দ্রের নির্দেশ ছিল ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা এবং সেই স্বাধীনতা অর্জনের জন্য সাম্রাজ্যবাদ বিরোধী আপোষহীন সংগ্রাম গড়ে তোলা, সম্পূর্ণ আধুনিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, দেশের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য বিজ্ঞানসম্মত পন্থায় ব্যাপক শিল্প উৎপাদন ও বন্টন ব্যবস্থার সামাজিক মালিকানা ও নিয়ন্ত্রণ, সকলের জন্য সমান অধিকার, ধর্মীয় উপাসনার ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা, ভারতীয় সমাজে সকল শ্রেণীর মানুষকে ভাষাগত ও সাংস্কৃতিক স্বাধীনতা, ভারতে নববিধান গড়ে তোলার ক্ষেত্রে সাম্য ও ন্যায় বিচারের নীতি প্রয়োগ। বর্তমান সময়ে নেতাজি সুভাষচন্দ্রের ওই সকল নির্দেশগুলো প্রাসঙ্গিক এবং দলের নেতা কর্মীদের তা পালন ও কার্যকর করাই 22শে জুন দলের প্রতিষ্ঠা দিবসে আমাদের একমাত্র শখ। আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করছি। বিশ্বজুড়ে করোনা মহামারীতে এক ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গোটা দেশ আজ স্তব্ধ। দেশের অর্থনীতির নগ্ন চেহারাটা আজ এক ভয়াবহ রূপ নিয়েছে। এই সময়কালে দেশের প্রায় 90 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে এসেছে। বাংলায় প্রায় 70% পরিবার আজ দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে। করোনা সম্পর্কে যখন দেশ এত চিন্তিত, তখন হঠকারীভাবে কেন্দ্রের সরকার, বিজেপির সরকার, সে প্রধানমন্ত্রী একটি করোনা বাজেট তৈরি করল। সে বাজেটে কি ছিল? প্রায় 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ এই ঘোষণা ছিল প্রধানমন্ত্রী, যা জিডিপির 10% বলে উনি দাবি করেছেন। অর্থমন্ত্রীর পেশ করা রিপোর্টে, আর্থিক রিপোর্টে প্যাকেজের পরিমাণ দাঁড়ালো 20,97,053 কোটি টাকা। সরকারি কোষাগার থেকে বাস্তবে খরচের
খরচ মাত্র 2,17,095 কোটি টাকা, যা দেশের জিডিপি 1.1%। এত বড় মিথ্যাচার গণনা পুনর্নির্মাণের ক্ষেত্রে, গণনার পরবর্তী পর্যায়ে দেশকে পুনর্গঠনের ক্ষেত্রে গণনার সম্পর্কিত বাজেটে এত মিথ্যাচার করলো কেন্দ্রের বিজেপি সরকার। বাকি টাকা দেবে রিজার্ভ ব্যাংক, ব্যাংক ঋণ আগেই বাজেট থেকে তার বরাদ্দ রাখা ছিল অনেক। রাজ্যগুলির ক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্ত রাজ্যের জিডিপির 30% থেকে বাড়িয়ে 5% পরিমাণ অর্থ ব্যাংক ঋণ ও অন্যান্য জায়গা থেকে ঋণ করতে পারবে 2020-2021 অর্থবর্ষে, এবং এই অর্থবর্ষেই আবার তাদের সুদসহ এই টাকা ব্যাংকে ফেরত দিয়ে দিতে। তার পরিমাণ 0.5%, অর্থাৎ 1.7%। এর ফলে রাজ্যগুলির বাজার থেকে মাত্র 4.28 লক্ষ কোটি টাকা ঋণ গ্রহণ করতে পারে। এর বেশি ঋণ নিতে গেলে রাজ্যগুলিকে কেন্দ্রের কতগুলো শর্ত মানতে হবে, যার অর্থ রাজ্য নিয়েছে যে অর্থ তার ধার হিসেবে নিজেকে সুদ সমেত তা ফেরত দিতে হবে। কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতার ক্ষেত্রেও কোনোটাই থাকছে। এবারে আসি আজকের যে প্রাসঙ্গিক বিষয়, যে কোম্পানির ভারতবর্ষ না জনগণের ভারতবর্ষ। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, জনগণের কল্যাণে তারা অনেক কাজ করবে এবং জনগণকে তারা একটা উন্নত সমাজে নিয়ে যাবে। এই ভাবনায় তারা দেশের মানুষকে ভাবিত করার চেষ্টা করেছে। বাস্তব পরিস্থিতিটা কি, বাস্তব অবস্থাটা কি, যে আমাদের দেশটা ক্রমশ কোম্পানি রাজের দিকে চলে গেছে। যে ব্রিটিশ কোম্পানিকে দেশ থেকে আমরা উৎখাত করেছিলাম, করে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই ব্রিটিশ সরকারের শাসন আমরা দেখেছি, আমরা ইতিহাসে পড়েছি, আমরা জানি। অনেকে যারা দেখেছেন তাদের মধ্যে অনেকে বেঁচে আছে, অধিকাংশই বেঁচে নেই। যারা দেখেননি তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন যে ব্রিটিশ শাসন আমাদের দেশের সম্পদ কিভাবে লুট করেছে। ব্রিটিশ শাসনের মধ্য দিয়ে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কত দুর্বল হয়েছে, আমাদের দেশের মানুষ কিভাবে অনাহারে দিন কাটিয়েছে, অপুষ্টিতে দিন কাটিয়েছে। আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা, আমাদের স্বাস্থ্য, আমাদের সমস্ত পরিষেবার ক্ষেত্রগুলো কিভাবে লুট তারা ব্যবসা করেছে। আমাদের দেশের কৃষি শিল্প, সেই শিল্প কৃষি তারা লুট করেছে, শ্রম চুরি করেছে মানুষ। বর্তমান বিজেপি সরকার তাদের দুটো টার্ম, একটা টার্ম শেষ করেছে আর একটা টার্ম শুরু করেছে। এই দুটো টার্মের মধ্যেই দেশের সম্পদ বিক্রি করা শুরু করে দিয়েছে, এবং খালি শুরু করেনি, যেটা আমরা প্রশ্ন তুলছি ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে, যে আমাদের দেশের সম্পদ বিক্রি করার অধিকার দেশের কোনো সরকারের নেই। কারণ সরকার হচ্ছে কাস্টোডিয়ান, সম্পদের কাস্টোডিয়ান। সরকার সম্পদের মালিক নয়, দেশের সম্পদের মালিক দেশের জনগণ। সেই জনগণকে উপেক্ষা করে, জনগণের রায়কে নেওয়ার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিকে ভঙ্গ করে যেভাবে দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছেন বিভিন্ন কোম্পানিকে, তার ফলে দেশে দারিদ্রতা, অনাহার, বেকারত্ব এক ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা করোনায় আক্রান্ত হলাম, এবং করোনা সংক্রমণ এমনভাবে ছড়িয়ে পড়েছে দেশে, যা দেশের অর্থনীতির ওপর একটা আঘাত হেনে দিল। আমাদের দেশে এ রাজ্য থেকে ও রাজ্যে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক, তারা বেকার হলো। বিভিন্ন রাজ্যে রাজ্যে ছোট দোকানদার, ছোট কর্মচারী, জায়গায় কাজ করা কর্মচারী, ছোটখাটো কোম্পানিতে কাজ করা কর্মচারী, বড় বড় কোম্পানিতে কাজ করা কর্মচারী, শ্রমিক, তারা বেকার হচ্ছে। রাষ্ট্র নেই, রাষ্ট্রের কোনো ভূমিকা নেই, রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা নেই যে করোনার পর আমাদের দেশের শ্রমিক কর্মচারীরা কাজ হারাবেন, রাষ্ট্র নিশ্চুপ হয়ে বসে থাকবে। রাষ্ট্র সেই দায়বদ্ধতা পালন করবে। উল্টে কি করলেন, এই করোনার সুযোগ নিয়ে, যখন করোনা নিয়ে আমরা ব্যতিব্যস্ত, যখন আমরা প্রতিবাদ করতে পারবো না জোরালোভাবে, মানুষ এক জায়গায় দাঁড়াতে পারবে না, মানুষ প্রতিরোধ করে তুলতে পারবে না, ঠিক সেই সময় আমাদের দেশের
অনেকগুলো সম্পদ অর্ডিন্যান্স জারি করে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রের বিজেপির মোদী সরকার। এরা দেশপ্রেমিক? এরা দেশের জনগণকে ভালোবাসেন? দেশের কল্যাণে কাজ করবেন? দেশের হিন্দুত্বের কথা বলে দেশের কল্যাণ করবেন? দারিদ্রতা হিন্দু মুসলমান থেকে আসে না, দারিদ্রতা আসে রাষ্ট্রের ভ্রান্ত নীতির জন্য। রাষ্ট্র যদি কোম্পানির পক্ষ নেয় জনগণকে ছেড়ে দিয়ে, তাহলে রাষ্ট্রের জনগণ কখনো কল্যাণ হয় না জনগণের, এবং সেই রাষ্ট্রে জনগণ কখনো শান্তিতে বসবাস করতে পারে না। আজকে আমরা দেখলাম কিভাবে আমাদের রাষ্ট্রীয় সংস্থা, আমাদের দেশের সম্পদ, কয়লা একটা সম্পদ, লোহা একটা সম্পদ, আমাদের দেশের জল, জমি, জঙ্গল, নদী একটা সম্পদ, আমাদের দেশের মানুষ একটা সম্পদ, তার শ্রম, তার মেধা, সে কৃষিক্ষেত্রেই হোক, শিল্পের ক্ষেত্রেই হোক, পরিষেবার ক্ষেত্রেই হোক, একটা সম্পদ। সেই সম্পদগুলো আমাদের দেশ থেকে বাইরে চলে যাবে, বিভিন্ন কোম্পানির কাছে চলে যাবে। কয়লা বিক্রি হলো, লোহার খনি বিক্রি হলো, কয়লার খনি বিক্রি হলো আমাদের দেশের মহাকাশ, উন্মুক্ত করে দেওয়া হলো মহাকাশ গবেষণা আজকে কোম্পানির হাতে চলে গেল। কয়লা খনি কোম্পানির হাতে চলে গেল, লোহার খনি কোম্পানির হাতে চলে গেল। সবচেয়ে নির্লজ্জভাবে আমাদের দেশের অস্ত্রাগার, আজকে চীন আমাদের আক্রমণ করছে, আমাদের সৈন্য মারা যাচ্ছে, তার জন্য আমরা সকলেই অনুতপ্ত, দুঃখিত, এবং তার জন্য আমাদের সকলের সমবেদনা আছে, সমব্যথী আমরা যারা দেশপ্রেমিক মানুষ। কিন্তু ভাবুন, সৈন্য যে অস্ত্র নিয়ে চীনের সঙ্গে লড়াই করবে বা বিভিন্ন দেশের সঙ্গে লড়াই করবে বলছেন মোদি, সেই অস্ত্র তৈরির কারখানা, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সেটাকেও কোম্পানির কাছে বিক্রি করে দিল বিজেপির সরকার। তারা দেশপ্রেমিক, তারা দেশের কথা বলেন, জনগণের কথা বলেন। এর থেকে নির্লজ্জ কাজ ভারতবর্ষের ইতিহাসে আর হতে পারে না। ভারতবর্ষের ইতিহাসে এর থেকে নির্লজ্জ কাজ আর হতে পারে না। কোম্পানির কাছে যেভাবে আমাদের দেশের কৃষিক্ষেত্রে সার, বীজ, কীটনাশক সমস্তটাই কোম্পানির হাতে চলে গেছে। কৃষক জানে না ফসলের দাম কত দামে তাকে সার কিনতে হবে, বীজ কিনতে হবে, কীটনাশক কিনতে হবে, কৃষক জানে না, জানে কোম্পানি, জানে মোদির কোম্পানি। তাই উৎপাদন খরচ কত কৃষক জানে না, উৎপাদিত ফসল কি দামে বিক্রি হবে সে খবরও রাখে না, পায় না কৃষককে সেই ফসল ফেলে দিতে হয়, তার রক্তকে ঘাম করে যে ফসল ফলায় সেই ফসল তাকে ফেলে দিতে হয়, নয় অল্প দামে বিক্রি করে চোখের জল ফেলতে বলতে আসতে হয় ঘরে। এই দেশ তৈরি করেছেন মোদি, এই 5 বছর সরকার চালিয়েছেন, আর এখন এই সময় যে দ্বিতীয়বারের জন্য সুযোগ পেয়েছেন, সেই সুযোগে দেশ বিক্রি, নিলামে দেশকে তুলেছে, কোম্পানির হাতে দেশকে তুলে দিচ্ছে। কারণ একটাই, যে দেশের জনগণের কল্যাণে বিজেপি সরকার নয়। যখনই মানুষ প্রতিরোধ করতে চায় অন্যায়ের বিরুদ্ধে, শ্রমিক, কৃষক, কর্মচারীরা, তখনও হিন্দুত্বের দোহাই দিয়ে, কখনো যুদ্ধের দোহাই দিয়ে মানুষের এই আন্দোলনকে চাপা দেওয়া হচ্ছে। এবং আজকে করোনার জন্য স্বাভাবিকভাবেই মানুষ বেরিয়ে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করতে পারছেন না। যখন আমাদের দেশে গুরুত্বপূর্ণ অত্যাবশ্যক পণ্য সরবরাহ আইন, যে আইন রাষ্ট্রকে মজবুত করত, আমাদের খাদ্য নিরাপত্তা দিত, আমাদের জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রুখতে সাহায্য করত, যে আইন মজুতদারদের বিরুদ্ধে আইন, সেই মজুতদারি ব্যবস্থা চালু করলো, কোম্পানি ব্যবস্থা চালু করলো মোদি, অত্যাবশ্যক পণ্য আইন, সে পণ্য আইন অর্ডিন্যান্স করে বাতিল করে দেওয়ার মধ্যে জনগণের ভালো হলো, যারা বিজেপি করেন তাদের ভালো হলো, ভারতবর্ষে কোটি কোটি হিন্দুদের ভালো হলো। হিন্দুত্বের কথা বলছেন, হিন্দু মানুষের জন্য ভালো হলো। ধর্মের নামে যে রাজনীতি করছেন, তার মধ্য দিয়ে একটা কোম্পানি ব্যবস্থা চালু করার জন্যই তারা ধর্মকে ব্যবহার করছে, হিন্দু ধর্মকে ব্যবহার করছেন মুখে হিন্দুত্বের কথা, আর আসল কারণ হচ্ছে কোম্পানি ব্যবস্থাকে চালু করার জন্য হিন্দু থেকে অন্য ধর্মের মানুষের সঙ্গে দাঙ্গা লাগিয়ে দেশের যে আন্দোলন, দেশের মানুষের যে ঐক্য, দেশের মানুষের সংহতি, তাকে বিঘ্নিত। সেই সঙ্গে আমাদের দেশের দীর্ঘদিনের কৃষি পণ্য বিপণন আইন, যে কৃষি পণ্য বিপণন আইনের মধ্য দিয়ে বলা ছিল যে কৃষি পণ্য সরবরাহের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে রাষ্ট্রের একটা ভূমিকা থাকবে, এবং
এই আইনটা কেবলমাত্র কেন্দ্রের নয়, এটা যৌথ কাঠামোর মধ্যে আছে। কেন্দ্র রাজ্য যৌথ কাঠামোর আইন। রাজ্যে একটা আইন আছে, রাজ্যে রাজ্যে আইন আছে, কেন্দ্রে আইন আছে। এই দুটো আইন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে, এটাই তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের কথা। কিন্তু কোম্পানির স্বার্থে কৃষি বিপণন আইনকে সংশোধন করা হলো, যাতে বৃহৎ পুঁজি কোম্পানি, দেশি বিদেশি কর্পোরেটরা তারা অবাধে আমাদের কৃষকদের থেকে কৃষি পণ্য কিনে নিয়ে মজুত করবে, মজুত করে যা মনে করবে সেই দামেই সে বিক্রি করবে, আর সেই দামেই আমাকে বাজার থেকে কিনে খেতে হবে। একদিকে কৃষক ফসলের দাম পাবে না, আর একদিকে আমরা সাধারণ মানুষ যারা নাগরিক তারা বেশি মূল্য দিয়ে আমাদের খাদ্যদ্রব্য সংগ্রহ করতে হবে। এই কোম্পানি ব্যবস্থা চালু, এই কোম্পানি ব্যবস্থা চালু করে হয়েছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষা পয়সা দিয়ে কিনতে হচ্ছে। যে শিক্ষা ছিল আমাদের জন্মগত অধিকার, রাষ্ট্র শিক্ষা দিতে বাধ্য আমাদের, এখন সরকারি স্কুলের জায়গায় প্রাইভেট কোম্পানির স্কুল চালু হয়েছে। যারা প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা, কলেজের শিক্ষা এবং গবেষণা সব ক্ষেত্রে আজকে সমস্ত কোম্পানিরা চালু হয়ে গেছে শিক্ষাক্ষেত্রে। পয়সা থাকলে শিক্ষা পাবেন। শিক্ষা আপনাকে চাল ডাল তেলের মতো ছেলে মেয়েদের জন্য শিক্ষা আমাদের কিনতে হবে কোম্পানির কাছ থেকে। এই কোম্পানি ব্যবস্থা চালু হয়েছে শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে। মানুষের তো অধিকার। একটা ভোট দিলাম, আমি ভোট দিয়ে একটা সরকার করলাম, সেই সরকারের কাছে আমার দাবি থাকে যে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এগুলো সে দেবে, পরিষেবা আমাকে দেবে। সেই সরকার চিকিৎসা ক্ষেত্রেও বড় বড় কোম্পানি, দেশি বিদেশি বড় বড় কোম্পানি এসে গেছে, হাট করে দরজা খুলে রাখা হয়েছে কোম্পানিদের। তারা বড় বড় হাসপাতাল তৈরি করছে, সেখানে চিকিৎসা করাতে গেলে কত দাম দিয়ে আমায় চিকিৎসা কিনতে হচ্ছে সেটা যারা চিকিৎসা করান দেশের বৃহত্তর জনগণ তারা বুঝছে। এরপরও বিজেপি বলবে যে উন্নত ভারত গড়বে। মোদি বলছে জনগণকে, জনগণের স্বার্থে ভারত গড়বেন। এটা জনগণের স্বার্থের পরিপন্থী না জনগণের স্বার্থের পক্ষে? এই প্রশ্ন আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রাখতে চাই। আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে প্রশ্ন করতে চাই, কোথায় আমাদের হারিয়ে যাওয়া সেই জিটি রোড? শেরশাহ যে গ্যান্টান রোড তৈরি করেছিল এখান থেকে অমৃতসর হয়ে একদম লাহোর পর্যন্ত, সেই গ্যান্টান রোডের একটা বড় অংশ, বড় রাস্তা তৈরি করে তার উপর টোল ট্যাক্স নিয়ে আমাদের গতিকে স্লথ করা হয়েছে। বড় বড় রাস্তা তৈরি হচ্ছে বিদেশের ব্যাংক থেকে টাকা নিয়ে কোম্পানির স্বার্থে, যাতে উৎপাদনের জায়গা থেকে একদম বন্দর পর্যন্ত পণ্য চলে যেতে পারে। ব্রিটিশ শাসনকালে যেরকম ব্যবস্থা ছিল যে উৎপাদন যেখানে হবে কৃষি পণ্য, শিল্পের পণ্য, সেখান থেকে তাড়াতাড়ি করে বন্দরে পৌঁছে দিতে হবে। সেই বন্দরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের নিজস্ব চেনা রাস্তাগুলো আজ অচেনা হয়ে গেছে, কোম্পানির রাস্তায় পরিণত হচ্ছে। তাহলে কোন ক্ষেত্রটা আজকে ভারতবর্ষের জনগণের জন্য আছে? দেশের সম্পদ লুট হচ্ছে, দেশের কোম্পানি, দেশের যে কর্পোরেশনগুলো আছে, সরকারি অধীনস্থ সংস্থাগুলো আছে, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো আছে, এগুলোকে জলের দরে বিক্রি করা হচ্ছে। তাই কৃষক রাস্তায়, শ্রমিক বেকারত্ব দারিদ্রতার মধ্য দিয়ে সে অনাহারে দিন কাটছে। করোনার কারণে কত মানুষ কাজ হারাবেন এখনো আমরা জানি না। করোনার কারণে অন্য রাজ্য থেকে আসা যে শ্রমিকেরা তারা কিভাবে জীবনযাপন করছেন আমরা জানি না। রাষ্ট্র জানে না, মোদি জানে না, খবর রাখেন না, আর খবর রাখলেও সে দায় পালন করে। এইগুলো আমাদের, এই বিষয়ে আমাদের বক্তব্য, ফরওয়ার্ড ব্লকের বক্তব্য পরিষ্কার যে রাষ্ট্রকে, আমাদের দেশের সমস্ত নাগরিকের শিক্ষা, চিকিৎসা পরিষেবা, শিক্ষার ব্যবস্থা এবং চিকিৎসার ব্যবস্থা এবং পরিষেবার অন্যান্য ক্ষেত্রগুলো সমস্ত জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। আমরা কেন কোম্পানির থেকে শিক্ষা কিনব? আমরা কেন কোম্পানির থেকে চিকিৎসা কিনব? আমরা কেন কোম্পানির রাস্তায় হাঁটব? এইটা আজকে ভাবতে হবে। আগামী দিনে এরা রেল বিক্রি করবে, ব্যাংক বিক্রি করবে, বিমা বিক্রি করবে, সেগুলোও কোম্পানির হাতে চলে যাবে। আমাদের দেশে ইস্পাত শিল্প, যে ইস্পাত শিল্প আমাদের গর্বের ছিল, সেই ইস্পাত শিল্প বিক্রি হয়েছে। এই জায়গায় মোদী সরকার, কৃষক
শ্রমিক তারা অনাহারে আছে, তারা কষ্টে আছে, তারা দুঃখে আছে, কিন্তু সরকার বলছে আচ্ছে দিন। এটা আচ্ছে দিন কাদের আচ্ছে দিন? আচ্ছে দিন কোম্পানির আছে, কৃষকের নয়, শ্রমিকের নয়, ছাত্রের নয়, যুবকের নয়, মহিলাদের নয়, সর্বোপরি নাগরিক সমাজের নয়। এ আচ্ছে দিন কোম্পানির আচ্ছে দিন। উনি আচ্ছে দিনের কথা বলেছেন, সেই আচ্ছে দিন কোম্পানির আচ্ছে দিনের কথাই বলেছেন। অন্তরের কথা উনি এটা বলে বলেছেন, আচ্ছে দিন জনগণের আচ্ছে দিন। তাই এই কোম্পানি ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই। এই কোম্পানি ব্যবস্থা যারা চালু করেছে সেই বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইয়ে হিন্দু নেই, মুসলমান নেই, শিখ নেই, খ্রিস্টান নেই। এই লড়াইয়ে মোদি আছে, মোদির দল বিজেপির সরকার আছে, আর জনগণ আছে এক পাশে। এই জনগণ আর মোদির বিরুদ্ধে লড়াই। এই লড়াই আমাদের জারি রাখতে হবে। এই লড়াইকে আরো ঐক্যবদ্ধ করতে হবে, এই লড়াইকে আরো শক্তিশালী করতে হবে, এই লড়াইকে একটা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ জায়গায় পৌঁছে দিতে হবে। যদি আমরা এই কাজ করতে না পারি, তাহলে সুভাষচন্দ্রের দল হিসেবে ফরওয়ার্ড ব্লক এবং ফরওয়ার্ড ব্লকের কর্মীরা, নেতারা আমরা মানুষের কাছে দায়বদ্ধ থাকব। কারণ সুভাষচন্দ্র দেশের সমস্ত সম্পদের অধিকার কোম্পানিকে দিয়ে যায়নি, বলেছে সমস্ত সম্পদের অধিকার থাকবে দেশের জনগণের, দেশের সরকারের, অর্থাৎ রাষ্ট্র। সেই রাষ্ট্রীয় সম্পদ জলের দরে বিক্রি হচ্ছে, লুট হচ্ছে দেশ। লুটেরার নাম কেন্দ্রের মোদী সরকারের মোদী সরকার এবং তার প্রধানমন্ত্রী মোদী। এরা হিন্দুত্ব নয়, এদের মুসলমানের কথাও নয়, হিন্দুর কথাও নয়, খ্রিস্টানের কথাও নয়, বৌদ্ধের কথাও নয়। ধর্ম হচ্ছে এদের ভেক ধর্মধারী। এদের মুখোশ খুলে দিতে হবে। নেতাজি প্রেমী মানুষ, বামপন্থী মানুষ, বাম সংগতির মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ এবং সর্বোপরি যারা দেশকে ভালোবাসেন এবং যারা নিজের পরিবারকে ভালোবাসেন, তাদেরকেও আমি এগিয়ে আসতে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে আহ্বান জানাবো। আমি আহ্বান জানাবো যে দেশের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা চাই যে কৃষিক্ষেত্র সেটা উন্মুক্ত হোক দেশের কৃষকদের কাছে। রাষ্ট্র দায়িত্ব নিক সারের, কীটনাশকের, বীজের। রাষ্ট্র দায়িত্ব নিক কৃষি উৎপাদিত কৃষি পণ্য বিক্রি যে ব্যবস্থা, যে আইনি ব্যবস্থা, সে ব্যবস্থা চালু করুক। রাষ্ট্র দায়িত্ব নিক এই করোনার পরে একজন শিল্প শ্রমিক বা কর্মচারী তার চাকরি যাবে না, এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে যে করোনার পরবর্তী অর্থনীতির যে সংকট দেখা দেবে আমাদের জনজীবনে, সেই সংকটের মোকাবিলায় কোম্পানির পাশে দাঁড়িয়ে আরো আমাদের ওপর শোষণ বাড়াবেন না জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের কল্যাণ করবেন। করোনা বাজেটে তো আমরা দেখলাম যে মাত্র জিডিপির 1.1% টাকা রেখে আপনি গর্ব করলেন করোনাকে মোকাবিলার অর্থনীতি, আমি শক্তিশালী অর্থনৈতিক নীতি আমি গ্রহণ করেছি। এই মিথ্যাচার আমরা মানছি। দেশের লোক এই মিথ্যাচার নিজের জীবন দিয়ে, নিজের জীবিকা দিয়ে মানতে পারে না। এর বিরুদ্ধেই আমাদের লড়াই। সে লড়াই আমাদের জারি রাখতে হবে। সে লড়াই গ্রাম থেকে শহরে আমাদের জারি রাখতে হবে। এই লড়াইয়ে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, শিখ থাকবে, খ্রিস্টান থাকবে, অন্য ধর্মের মানুষ থাকবে। সব ধর্মের মানুষের সমন্বয় গড়ে উঠবে এই লড়াই। কারণ কৃষক সে হিন্দু না মুসলমান, তার থেকে বড় পরিচয় সে আজকে অনাহারে আছে, দারিদ্র সীমার নিচে আছে। মুসলমান সে কাজ হারিয়েছে, করোনায় কাজ হারিয়েছে। খ্রিস্টান সে তার কর্মস্থল থেকে ছুটি হয়ে গেছে তার চিরতরে জীবনের মতো। শিখ তারও ছুটি হয়ে গেছে কর্মস্থল থেকে করোনার কারণে। এবং সকল ধর্মের মানুষ, যারা কৃষক, যারা শ্রমিক, যারা কর্মচারী, তারা আজ নিঃশেষিত হওয়ার পথে এগিয়ে চলেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিক্ষা, চিকিৎসার মতো পরিষেবার ক্ষেত্রগুলো আমাদের সরকারকে, রাষ্ট্রকে দিতে হবে জনগণকে বিনামূল্যে। পরিষেবার ক্ষেত্র থেকে রাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে কোম্পানির উপর ছেড়ে দিয়ে আমাদেরকে, দেশের 135 কোটি মানুষকে কোম্পানির উপর ছেড়ে দেবেন?
135 কোটি মানুষকে কি কোম্পানির উপর ছেড়ে দেবেন? তাহলে আপনার সরকারে থাকার দরকার কি? কেন্দ্রের সরকারে থাকার দরকার কি বিজেপি? মোদীর প্রধানমন্ত্রী থাকার দরকার কি? আর আমাদেরই বা ভোট দিতে যাওয়ার দরকারটা কি? এই প্রশ্নটা আজকে উঠছে যে আমরা 5 বছর অন্তর দিল্লিতে একটা সরকার পাঠাবো, সে সরকার আমাদের সম্পদ রক্ষা করবে, সেই সরকার আমাদের দেশের মানুষের খাওয়া পড়া পরিষেবার দায়িত্ব নেবে, সেই সরকার আমাদের কর্মসংস্থানের সুযোগ করবে। উল্টে সেই সরকার কাস্টোডিয়ান, আমাকে আপনি একটা জিনিস দেখতে বলে গেলেন, ডাকার দায়িত্ব দিলেন, দেখভাল করা, আমি সেই সম্পদটা বিক্রি করতে পারি? গভর্নমেন্ট একটা কাস্টোডিয়ান, সে দেশের খনি বেচবে, কয়লা বেচবে, মহাকাশ বেচবে। চীনের আক্রমণে আমাদের সৈনিকরা শহীদ হচ্ছে, পুলওয়ামায় শহীদ হচ্ছে। তাদের অস্ত্রগুলো যে কারখানা তৈরি করে গভর্নমেন্টের ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যেখানে অস্ত্র তৈরি হয় সৈনিকের জন্য, সেই অস্ত্রাগার বিক্রি হয়ে যাচ্ছে, সেই অস্ত্রাগার নিলামে উঠেছে। আজকে মোদির নিলামে তোলার জন্য সেই অস্ত্রাগার যদি চীন কেনে, তখন বিজেপি নেতারা কি বলবেন? আমাদের দেশের 70% বাণিজ্য চীনের জন্য। এবং আজকে বিশ্বটা একপার হয়ে গেছে, পৃথিবীটা একপার হয়ে গেছে। সীমানা খালি আছে আমাদের, অর্থনৈতিক কোনো সীমানা নেই। বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে পৃথিবীটা সকলের জন্য উন্মুক্ত হয়ে গেছে। এই সীমানা পার করেই আমাদের অর্থনৈতিক সাহায্য আমরা চীনের থেকে নিয়েছি। এই সীমানা পার করেই সারা পৃথিবীতে WTO-তে গিয়ে আমরা সই করেছি। এই সীমানা পার করেই আমরা ব্রিক্সে যাই। আমাদের মোদী সাহেবও চীনের সঙ্গে একই চেয়ারে একই টেবিলে বসেন ব্রিক্সের আলোচনায়। এমনটা নয় পৃথিবী আজকে আলাদা আছে। নিশ্চয়ই আমাদের দেশের সৈনিক, আমাদের সম্মানের শ্রদ্ধা, তাদের ওপর আক্রমণ হলে, তারা নিহত হলে আমাদের বেদনা হয়, আমাদের কষ্ট হয়, আমাদের ঘরের ছেলে তারা, আমাদের দেশের নাগরিক তারা। কিন্তু এক হাতে দোস্তি আর এক হাতে কুস্তি, এই দুটো একসাথে হতে পারে না। ব্রিক্সের সবাই গিয়ে ভারতবর্ষকে উন্মুক্ত করে দেবেন ব্রিক্সের দেশগুলোর সঙ্গে বাণিজ্যের নাম করে। দেশের সমস্ত সম্পদ চলে যাবে বিদেশে কোম্পানির কাছে। WTO-তে সই করে, গ্যাটে সই করে সমস্ত সম্পদ লুটের ব্যবস্থা করবেন কোম্পানিদের, দেশে বিদেশি কোম্পানিদের। তাই দেশপ্রেমের কথা আর কোনো ধর্মের না জিগির তুলে এই সরকার আর কে বেশি দিন রাখা উচিত হবে। এই কোম্পানি ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা কোম্পানির ভারতবর্ষ চাই না। কোম্পানির ভারতবর্ষ চাইলে গণতন্ত্রে আমরা ভোট দিয়ে সরকার, আমাদের সরকার পাঠাতাম না, যে দলেরই সরকার হোক। আমরা চাই জনগণের সরকার, আমরা চাই জনগণের ভারতবর্ষ, যে ভারতবর্ষে জনগণ তার পরিষেবা পাবে রাষ্ট্রের কাছ থেকে, যে ভারতবর্ষে জনগণ কর্মসংস্থানের সুযোগ পাবে রাষ্ট্রের কাছ থেকে, যে ভারতবর্ষে জনগণ তার খাদ্যের নিরাপত্তা পাবে রাষ্ট্রের কাছ থেকে, যে ভারতবর্ষে কৃষক তার ফসলের ন্যায্য দাম, ফসলের উৎপাদন কমানোর ব্যবস্থা পাবে, সুযোগ পাবে রাষ্ট্রের কাছ থেকে, যে ভারতবর্ষে ভারতীয় সম্পদকে লুট করতে দেওয়া হবে না, সেই সম্পদ থাকবে জনগণের হাতে। সেই রকম ভারতবর্ষ আমরা চাই। আমরা সেই রকম ভারতবর্ষ চাই। আমাদের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, এই পরিষেবার ক্ষেত্রগুলো কোনো অবস্থাতে বিলগ্নীকরণ করে কোম্পানির হাতে তুলে দেওয়া যাবে না। এটা থাকবে জনগণের হাতে। জনগণ রাষ্ট্র পরিচালনা করে, জনগণ তার প্রতিনিধি পাঠিয়ে রাষ্ট্র পরিচালনা করে। তাই আজকের এই সময় 22শে জুন আমরা এই শপথই নেব যে দেশের সমস্ত গণতন্ত্রপ্রিয়, ধর্মনিরপেক্ষ সমস্ত মানুষের বৃহত্তর ঐক্য গড়ে তোলা আমাদের জরুরি। আমাদের জরুরি দেশে বাম ঐক্য, বাম সংহতিকে প্রসারিত করা। আমাদের জরুরি জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলা, যে ঐক্যের মধ্য দিয়েই কোম্পানির ভারতবর্ষকে আমরা প্রতিহত করে জনগণের ভারতবর্ষ প্রতিষ্ঠার লক্ষ্যে এগোতে পারি। যে স্বপ্ন সুভাষচন্দ্র দেখেছিলেন,
যে কাজ সুভাষচন্দ্র শুরু করেছিলেন, যে কোম্পানি রাজ নয়, ভারতবর্ষ জনগণের ভারতবর্ষ। আর সেই কারণেই তো আমরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যদি শাসন মেনে নিতাম, কোম্পানি রাজ যদি মেনে নিতাম, তাহলে তো লড়াই করতাম না। ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে যেত না, বাঘা যতীন ওভাবে মরতো না, ভগৎ সিং এর আত্মবলিদান ওইভাবে হতো না যদি কোম্পানি রাজ আমরা মেনে নিতাম। আশফাকুল্লাহ খাঁ ওভাবে আত্মবলিদান দিতেন না। তারা কোম্পানি রাজকে চাননি বলে এই কোম্পানি রাজের বিরুদ্ধে লড়াই করেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ কলোনি, ব্রিটিশ কোম্পানি, তাদের বিরুদ্ধে লড়াই করেছেন, ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করেছেন। কারণ আমরা ভারতবর্ষের মানুষ কোম্পানি রাজ চাই না, আমরা কোম্পানির ভারতবর্ষ চাই না, আমরা জনগণের ভারতবর্ষ চাই। আসুন 22শে জুন একটা ঐতিহাসিক দিন, যেদিন এই স্বপ্নকে সঙ্গে নিয়েই সুভাষচন্দ্র বাম সংহতি গড়ে তুলেছিলেন ফরওয়ার্ড ব্লক দল গঠন করার মধ্য দিয়ে, যে দলের মুখ্য উদ্দেশ্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা, যে দল সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করে, যে দল জনগণের হাতে সমস্ত ক্ষমতা থাকার পক্ষে সে মত দেয়, যে দল জনগণের রাষ্ট্র গড়ে তোলার পক্ষে কাজ করে। তাই আমরা আহ্বান করব যে মাথা উঁচু করে, আমাদের অতীত ইতিহাসকে স্মরণ করে, আমাদের আত্মত্যাগ, অতীত দিনের আত্মত্যাগ, বর্তমানে শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলাদের আত্মত্যাগ, তাদের লড়াই সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসকে অনুধাবন করে ভারতবর্ষের 135 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নকে মাথায় নিয়ে আমাদের এই বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রামকে জারি রাখতে হবে। যুদ্ধর কারণে, হিন্দু মুসলমানের কারণে, জাতপাতের কারণে, বর্ণ কালো সাদার কারণে আমাদের মধ্যে যেভাবেই বিভেদ আনার চেষ্টা করুক, কোনো বিভেদকেই আমরা মানব না। সব বিভেদকে উপেক্ষা করেই আমরা এগিয়ে যাব এই শপথ নেওয়ার জন্যই আজকের দিন 22শে জুন। সেই শপথ গ্রহণ করে আসুন, আমরা কোম্পানির ভারত নয়, আমরা কর্পোরেটের ভারত নয়, আমরা জনগণের ভারত গড়ে তোলার পথেই এগিয়ে চলি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার এ রাজ্যের দায়িত্বে আছে। জনগণের ভোটে হোক, যেভাবেই হোক, তারা এই রাজ্যের দায়িত্ব পেয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কেন্দ্রে এত বড় বড় ঘটনা কেন্দ্রীয় সরকার ঘটাচ্ছে, সেই ঘটনাগুলো নীরবে মেনে নিয়ে রাজ্যের তৃণমূল সরকার কেন্দ্রের এই সিদ্ধান্তগুলোকে সমর্থন করছে। কারণ একটা সিদ্ধান্তের বিরোধিতা করতে এখন পর্যন্ত আমরা দেখি আমাদের রাজ্য সরকার। আমরা রাজ্য সরকারকে দেখিনি কৃষিজ বিপণন আইন পরিবর্তন হওয়ার বিরোধিতা করে রাজ্যের আইনকে তুলে ধরতে। আমরা দেখিনি অত্যাবশ্যক পণ্য আইন, সে আইন যে বাতিল হয়েছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য বা তার বিরুদ্ধে নিন্দা করার জন্য। আমরা দেখিনি আমাদের অস্ত্রাগার বিক্রি হবে, অস্ত্র তৈরির কারখানা বিক্রি হবে, সেই তার বিরোধিতা করতে। আমরা রাজ্য সরকারকে দেখিনি যে রাজ্য সরকার আমাদের দেশের কয়লা খনি, আমাদের দেশের লোহার খনি এ বিক্রি করার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তার বিরোধিতা করতে। অর্থাৎ একটা সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে রাজ্য সরকারের উপরও দেশের রাজ্যের মানুষ, যে রাজ্য সরকার তাহলে বিজেপির যে কেন্দ্রের সরকার আছে তারই পরিপূরক কিনা। যদি পরিপূরক না হয়, অবিলম্বে রাজ্য সরকারের বিরোধিতা করা উচিত, তার বক্তব্য রাখা উচিত। নীরবতা পালনের মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কেন্দ্রের বিজেপি সরকারের এই কাজকে সমর্থন করা, রাজ্যের তৃণমূল সরকার যে যদি সমর্থন করেন তাহলে সমান দোষে তারাও দোষী। একথা আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে বলতে চাই। এই কথাগুলোর মধ্য দিয়ে বা আলোচনার মধ্য দিয়ে আজকের মতো আমার কথা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সংগ্রামের পথে থাকবেন। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমার অর্জিত অধিকার, সেই অধিকারকে আমরা রক্ষা করার চেষ্টা করব। লড়াইয়ের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্রের মতদর্শকে প্রতিষ্ঠা করব। এই কথা বলেই সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম।
জয় হিন্দ।